হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান অতিথি দেবো ভব। আর আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী। আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট সমাজসেবী বন্ধু আছেন, তার সাথে অবশ্যই আলাপ করব। একদম তার সাথে পরিচয় করে নেব উনি কোথা থেকে আসছেন এবং কি বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের বক্তব্য রাখতে চলেছেন। দাদা, আপনার নাম? নমস্কার, সালাম জানাই। সর্বপ্রথমে আমি এই গ্লোব টিভি চ্যানেলে বসার যিনি সুযোগ করে দিয়েছেন বা আমার ম্যাডাম আছেন যিনি আমার সঞ্চালক, তেনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে হার্দিক গৈরিক অভিনন্দন জানাই। আমি এসেছি হুগলি জাঙ্গিপাড়া থেকে। আমার ব্যক্তিগতভাবে আমি পরিচয়টা দিয়ে, আমার নাম হচ্ছে শেখ মঈনুদ্দিন আহমেদ। আমি বিআরএম সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেছি এবং আমি আজকে এসেছি মূলত যেটা সমাজের উপর বিভিন্ন রকম কাজকর্ম এবং দুস্থ এবং বর্তমানে আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী, পিছিয়ে পড়া জেলা আছে, সেগুলো নিয়ে আমি একটু এখানে আলোচনা বা আমি বসার জন্য আমি এসেছি এখানে বলতে। তা যাই হোক, আজকে শুধু যতদূর বা যারা এই চ্যানেল দেখেন এবং এই চ্যানেলের যারা ভক্ত আছেন, প্রত্যেক দিন বিভিন্ন রকম নিউজের বলুন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনেকের অনেক জ্ঞান অর্জন হয়। আমিও দেখেছি, আমারও কিছুটা হলেও আমি অনেক জ্ঞানী বা অনেক কিছু বলতে পারবো, অনেক কিছু জানি, এটা ব্যাপার নয়। কিন্তু আমি এখান থেকে যত আস্তে আস্তে বিভিন্ন চ্যানেল মাধ্যমে আমি অনেক জায়গায় অনেক ইউটিউবার চ্যানেলগুলোকে আমি অনেক সাক্ষাৎকার দিয়েছি এবং বড় বড় স্টার আনন্দ, ইটিভি নিউজ, বিভিন্ন রকম নিউজ 18 বাংলা, আমি অনেক জায়গায় অনেক সম্মুখীন হয়েছি, সেই জায়গায় ইন্টারভিউ দিয়েছি। কিন্তু আজকে আমি সর্বপ্রথম আমার জীবনের আমাকে গ্লোব টিভি বসার সুযোগ করে দিয়েছে ডাইরেক্ট স্টুডিওতে। আমি তাকে, যিনি এনার এডিটর আছেন এবং প্রত্যেক স্টাফকে আমি সকলকে আমার তরফ থেকে আরও একবার ভালোবাসা শ্রদ্ধা জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তবে দাদা, যেটা প্রথমেই জানবো, আপনি যেহেতু সমাজসেবী মানুষ, কি ধরনের আপনার ফাউন্ডেশনে কাজকর্ম হয় সে নিয়ে যদি একটু বলেন। প্রথমে হচ্ছে আমার ফাউন্ডেশনের, আমি দেখুন ফার্স্ট থেকে আমি শুরু করছি। আমি বিগত দিনে তখন ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাতা করিনি। আমি তার আগে আমি বিভিন্ন এনজিও সঙ্গে যুক্ত ছিলাম, যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল এস্টাবলিশমেন্ট যেসব সংগঠনগুলো ছিল, আমি বিভিন্ন জায়গায় গেছি, আপ টু নেপাল বর্ডার পর্যন্ত গেছি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, বাঁকুড়া, পুরুলিয়ায় তাদের ডাকে তাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি। তা এখন যেটা আমি তারপর বিভিন্ন কিছু যুবকবৃন্দকে ঘরে নিয়ে আমি নিজের উদ্যোক্তায় একটা মাথা মেরে একটা চিন্তা ভাবনা করলাম যে কোনো কিছু কাজ করতে গেলে সমাজের মাধ্যমে, দেখুন রাজনীতির বাইরেও অনেক কিছু করা যায়। রাজনীতির বাইরে যারা এবং যে গভর্নমেন্টই থাকুক, আমি কোনো গভর্নমেন্টে নিয়ে রাজনৈতিক বলতে চাইছি না, কোনো গভর্নমেন্টের এরকম সুযোগ হয় না যে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া বা সবাইকে সমান রকম পরিষেবা দেয়, এটা সম্ভব নয় কোনো দলেরই। সেই জন্য এরকম অনেক সোশ্যাল সংস্থাগুলো আছে বলে তারা কিন্তু খুঁজে যাই হোক, সবটা না হলেও ফের তারা কিছু অংশ একটার কাছে পৌঁছে গেল, যে তাতে কিছুটা হলেও তারা অনেকটা সলভ হয় তাদের জীবনীটা। তা আমরা তখন একটা বিআরএম সেবা ফাউন্ডেশন আমি ওখানে প্রতিষ্ঠাতা করলাম। আমি গভর্নমেন্টের থেকে রেজিস্টার করালাম, করিয়ে আমার যেটা মূল লক্ষ্য ছিল যে আমি প্রতিবন্ধী সম্প্রদায় যারা আছে, প্রতিবন্ধী, তাদেরকে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য দেওয়া, প্লাস আমার এটার মূল উদ্দেশ্য, আমার ব্যক্তিগতভাবে আমি এটা বা যারা আমার সঙ্গে হেল্প করে সর্বসময় তাদেরকে আমি বলেছি যে আমার দাতব্য চিকিৎসালয়, যা আজকে আমাদের আগের যারা প্রজন্ম ছিল তারাও পৃথিবী থেকে সবাইকে একদিন না একদিন হারিয়ে যেতে হবে, আমরাও এরকম বয়স হচ্ছে আস্তে আস্তে আমরাও হারিয়ে যাব, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু রয়ে যায়। সেই প্রতিষ্ঠানে
যে কোনো দুস্থ অসহায় কেউ না কেউ একদিনও সৃষ্টিকর্তার কাছে সে বলবে যে আজকে এই ব্যক্তিগুলো করে গিয়েছিল বলে আজকে আমরা এখানে অনেক পরিষেবা পাচ্ছি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি, আমাদের পরে কেউ একজন আছে যিনি সবাইয়ের শেষ, যিনি আপনাকেও আপনাদেরকে মানে মানব সম্প্রদায়কে এখানে সারা পৃথিবীতে যিনি পরিচালনা করছেন তিনি মহাশক্তিশালী একদিন আছে, তেনার কাছে গিয়ে আমাদেরকে আটকাতে হবে, বাধা পড়তে হবে। সেই জায়গাটায় আমাদের এটাই উদ্দেশ্য, আমাদের এটা উদ্দেশ্য হওয়া উচিত নয় যে পৃথিবীতে আপ টু আমি ভারতবর্ষে বাংলায় কারো নাম ছড়িয়ে পড়লো ওটাকে নিয়ে একটা বিশাল আমার নাম হয়ে গেল, এটা নয়। তারপরের যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে সেখানে গিয়েও কিন্তু আমাদেরকে একটা পাস হওয়ার সুযোগ করে দেয়, আমি মনে করি এটা, আমি বিশ্বাস করি এটা। একদমই তাই। তা আজকে যে আমরা অনেক দেখবেন বিভিন্ন জায়গায় সমাজের যারা কাজ করে সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপর কেউ না কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতেই পারে, তার ব্যক্তিগত মতামত। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমার ভারত এটা অধিকার দিয়েছে আমায়, গণতান্ত্রিক মৌলিক অধিকার সম্পন্ন এটা একটা দেশ, যেটা বিশ্বের অন্যতম একটা দেশ, যেটা সভ্য দেশ প্লাস মৌলিক অধিকার দেয় এই দেশ। তা এই দেশের মানুষ আমাদের যে ভ্রাতৃত্ব, যে বিভিন্ন ধর্ম বর্ণ, আজকে ভারতবর্ষের মতো এত ধর্মের মানুষ, এত ভাষার মানুষ, এত খাদ্যদ্রব্য বিভিন্ন রকম খাদ্যদ্রব্য ভক্ষণকারী মানুষ ভারতবর্ষে একমাত্র পৃথিবীর ভারতবর্ষে আছে। কিন্তু এটা আমাদের বিশ্বের কাছে বুক ফুলে আমরা বলতে পারবো, আমরা এই মাটিতে জন্মেছি, এই ভারতবর্ষে। আমাদের এই মাটির উপর আমাদের একটা অন্তর থেকে মন থেকে ভালোবাসা থাকা উচিত সকলের। কে কি দেখুন, আজকে কে একটা কোনো রাজনৈতিক দল আসবে যাবে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে, প্রধানমন্ত্রী চেঞ্জ হবে, কেউ সারা জীবন থাকে না, রাষ্ট্রপতি চেঞ্জ হয়, কিন্তু দেশ আমাদের রয়ে যাবে। কেউ ভুল করলে ভুল হতেই পারে, একজনের জন্য কোনো সমাজ ব্যবস্থা ভুল নয়, একজনের জন্য সেই সম্প্রদায় ভুল নয়। কোনো একটা হয়তো আমার হিন্দু ভাই ভুল করলো মানে যে হিন্দু সম্প্রদায় মানুষকে খারাপ চোখে দেখে এটা ভুল। কোনো মুসলিম যদি একজন খারাপ করে সেটাকে নিয়ে যে সম্প্রদায়টাকে কোনো দোষারোপ করা উচিত না, আমি এটা মনে করি। আমরা কেউ একই, আমরা সকলেই একই ভাই ভাই, একই সর্বপ্রথম থেকে ধরলে আমরা কিন্তু একই মায়ের সন্তান সকলে। আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের যখন ব্লাড ব্যাংকে যেতে হয়, হ্যাঁ আরো একটা যেটা বলছিলাম, আমি ব্লাডেরটা দেখেছি, ওটাই আমি জানতে চাইছিলাম। ব্লাডের ম্যাডাম, যেটা আমি ব্লাডের আমার পরিবারের আমার একদিন একটা ব্লাডের প্রয়োজন হয়েছিল, সেটা এমন একটা সময় প্রয়োজন হয়েছিল যেটা সেই সময় রক্ত ক্রাইসিস চলছিল, সংকট চলছিল। কোন সময় চলে? রক্ত ক্রাইসিস চলে কিন্তু গরমকালে, গ্রীষ্মকালে। এবং কিছু কিছু এমন গ্রুপের ব্লাড আছে যে ব্লাডগুলো মেলানো মুশকিল, ব্লাড ব্যাংকেও সংরক্ষণ থাকে না। তারা বলে যে এই গ্রুপের এনে দিলে তারপরে আমরা এই গ্রুপটা জোগাড় করতে পারবো। আমার সঙ্গে বিভিন্ন পিপলস ব্লাড ব্যাংকের থেকে শুরু করে সরকার অনেক জায়গায় চেয়ারম্যানদের সঙ্গে আমার যোগাযোগ আছে, এবং ব্লাড ডোনেশনের যে একটা অ্যাসোসিয়েশন হয় তেনাদেরও একজনের সঙ্গে আমার যোগাযোগ আছে, তিনি অনেক আমাকে হেল্প করে। এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যে যে মাসে মাসে কারো 3 মাস ছাড়া, কারো 15 দিন ছাড়া, এরকম যার যেমন কোয়ালিটি থ্যালাসেমিয়ার রোগীদের যে রক্তগুলো লাগে, সেই রক্তগুলোর আমি দেখেছি আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তারা কিন্তু আমাকে বলে যে এই গ্রুপের রক্ত কোনো ব্লাড ব্যাংকে দিচ্ছে না। তা আমি সেদিন উপলব্ধি করেছিলাম যে একটা ব্লাডের কতটা প্রয়োজন হতে পারে। আমরা দেখবেন কাউকে যদি বলি চ ব্লাড ব্যাংক হচ্ছে, ব্লাড ব্যাংকে রক্ত দিবি চ, তারা বলে না আমি ব্লাড ব্যাংকে অনেক ভয় খাই। ভয়েতেও কেউ বলে, কেউ ইচ্ছাকৃতভাবে বলে। কিন্তু পয়সা দিয়ে একমাত্র ব্লাডেই, পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়, পয়সা দিয়ে বিভিন্ন শরীরের হয়তো অঙ্গ প্রত্যঙ্গ এখনও অনেক বিজ্ঞানসম্মত বেরিয়েছে, কিন্তু একমাত্র একটা জিনিসই আর্টিফিশিয়াল কিন্তু তৈরি হয় না, সেটা হচ্ছে ব্লাড। সেটা ব্লাডের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, প্রত্যেক প্রোগ্রাম আমরা করলেই আমরা সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করি। সেই সময় এই গরমকালে, গ্রীষ্মকালে, শীতকালে আবার এমন একটা হয় শীতকালে ব্লাড অ্যাভেলেবল হয়ে যায়, হয়তো দেখা যায় ব্লাড ব্যাংকে মজুদ যতটা প্রয়োজন হয় তার থেকে মজুদ বেশি হয়ে যায়, ফেলে দিতে হয়। কিন্তু গরমকালটাকে আমাদের, গ্রীষ্মকালটাকে সবাই লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যারা ধরুন এমনও আছে, অনেক বড়লোক বাড়ির ছেলেমেয়েরা আছে দেখবেন, কিন্তু তার পরিবারের ছেলে মেয়েদের মেধাটা কম,
আবার অনেক দেখবেন যারা গরিব আছে কিন্তু তার সে এত মেধা এত ছেলেটার সেই মেধা ছেলেটার অর্থের জন্য সে কিন্তু আগে যেতে পারে না। কেন দেখুন, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিচ্ছে ঠিক আছে, কিন্তু তার বাইরেও কিন্তু অনেক কিছু লাগে। সেই লাগানোর টাকাটাও হয়তো সে দিতে পারবে না। যেটুকুন বাইরে একটা ছেলে যদি হোস্টেলে থাকে, তার যে আনুষঙ্গিক খরচা, বই খাতা, এগুলো তার উচ্চ শিক্ষার জন্যে একটা সরকার কিন্তু অনেক, সব সরকারই সারা আমাদের ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা আছে আমি মনে করি সরকার যথেষ্ট পরিমাণ হেল্প করে, বা যে এডুকেশন লোন এগুলো। কিন্তু আমরা যদি তার পাশে শিক্ষা ব্যবস্থাটার জন্য যে শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া, যেটা এটার জন্যে এই বিভিন্ন যে আপনার সোশ্যাল ওয়ার্কার যারা করে, তারা যদি এরকম ভারতবর্ষের হয়তো দেখা যাবে কয়েক হাজার হাজার আপনার সোশ্যাল অ্যাক্টিভিস্টের উপর মানুষ কাজ করে, লক্ষ লক্ষ মানুষ, তারা যদি এক একটা পরিবারকে যদি দীক্ষা নেয়, যদি যে আমরা তোমাদের সেই ছেলেটাকে ধরে যদি বলে যে তুমি ডাক্তার হও, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হও, আমরা এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে তোমাকে সমস্ত রকম টাকা দেব, সব রকম হেল্প করব, তাহলে আমার মনে হয় শিক্ষার ব্যবস্থাটা আরও উন্নত গ্রো করবে। এবং আমরা তো চেষ্টা করব অবশ্যই যে আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনার এই কথাবার্তাগুলো মানুষের কাছে পৌঁছাক, তারা যেন মানে সবাই যেটা হয় যে সবাই যদি এগিয়ে আসে, একটা যে কোনো এনজিও একা বা যতই আপনার বন্ধু বান্ধব আপনার সার্কেল থাকুক না কেন, সেভাবে তো একা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবই না। সবাই যদি আমরা এগিয়ে যেতে পারি, আর আমার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যদি এটা প্রচার হয়, এর থেকে গর্বের বিষয় তো আর কিছু থাকবে না। একদম ম্যাডাম ঠিক বলেছেন। যেটা দেখুন, আমি বলে কিছু হয় না, আমরা একতা। আমি অল ইন অল বলে যে একটা পরিবার থেকে শুরু করে আপনি যদি সারা বাংলা, পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত আমাদের ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু আমার নয়। আমি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগততে আমি বিশ্বাস করি না। যেটা আমরা একতায়, আজকে দেখুন ভারতবর্ষকে যখন পরাধীন করে রেখেছিল, নেতা কেউ হতে পারে, নেতৃত্ব কেউ দিয়েছিল, কিন্তু আমরা ভারতবর্ষে এটা সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের যারা পূর্বে ছিলেন তেনারা এইভাবেই লড়াই করেছিল আমরা বলে। কিন্তু আমি কেউ লড়াই বলে এরকম করে কেউ কোনোদিন তাহলে ব্রিটিশদের ঘরে তাড়াতে পারতো না, আমরা এই গণতন্ত্র ফিরে পেতাম না। তা আজকে আমরা যারা বিভিন্ন সোশ্যাল সংস্থাগুলো আছে তাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকের যারা যে যার এলাকায়, যদি আমার বাড়ি পুরুলিয়ায় হয়, তখন পুরুলিয়া এলাকায় যারা দুস্থ আছে মানুষ, ওখানে SC ST OBC সম্প্রদায়ের মানুষ অনেক বসবাস করে, পিছিয়ে পড়া শ্রেণী, ওই পিছিয়ে পড়া শ্রেণী মানুষের পাশে থেকে যদি তাদেরকে অনেকটা শিক্ষার, বিশেষত যেটা আমরা বিশ্বাস করি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, তাহলে সব কিছুতে বিপ্লব ঘটাতে গেলে শিক্ষা দরকার। অবশ্যই কোনটা ঠিক ভুল, ন্যায় অন্যায়, এটা আপনার লড়াই দিতে গেলে, সেটা করতে গেলেও কিন্তু শিক্ষা দরকার, আমাকে জানতে হবে। অবশ্যই অবশ্যই, একদম একদম আপনার সাথে আমি একমত। তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা, স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা, ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান। সৃজনশীলতার এক অনন্য ঠিকানা, দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা ও নিষ্ঠার সঙ্গে শিল্প চর্চার এক অনন্য নিদর্শন ছড়িয়ে যাচ্ছেন শিক্ষক করবী পাল। এক অভিজ্ঞ ড্রয়িং শিক্ষক তিনি। তার আন্তরিকতা, ধৈর্য এবং সৃজনশীলতা দৃষ্টিভঙ্গির মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রী আজ নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। কলকাতার শ্যামবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত তার নিজস্ব আর্ট সেন্টারে ছোট থেকে বড় সমস্ত বয়সের শিক্ষার্থীদের জন্য নিয়মিত আঁকার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে অখিল ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি সংসদের অধীনে 7 বছরের পূর্ণাঙ্গ ড্রয়িং ও পেইন্টিং কোর্স পরিচালিত হয়, যেখানে প্রতি বছর প্রায় 300 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে আঁকাই শেখে না, বরং শিল্পের মাধ্যমে নিজেদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করার দক্ষতাও অর্জন করে।
শিক্ষার বিষয়বস্তু পেন্সিল স্কেচ, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল পেন্টিং, হ্যান্ডক্রাফট সহ বিভিন্ন আধুনিক ও প্রথাগত আর্টের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বিশেষ সাফল্য ও কার্যক্রম। করবী পালের শিল্পকর্ম একাধিকবার প্রদর্শিত হয়েছে কলকাতার তথ্য কেন্দ্র অর্থাৎ ক্যালকাটা ইনফরমেশন সেন্টার এবং দমদম মিউনিসিপ্যালিটি হলে। এছাড়াও তিনি 2022 সাল থেকেই একটি স্বনামধন্য এনজিওর সঙ্গে যুক্ত হয়ে ড্রয়িং শিক্ষক হিসেবে কাজ করছেন। সুবিধা হলো নিয়মিত ক্লাস ও ব্যক্তিগত যত্ন, পরীক্ষার সুযোগ ও সার্টিফিকেট প্রদান, সব বয়সের জন্য আলাদা ব্যাচ, সৃজনশীল পরিবেশে হাতে কলমে শিক্ষা। ঠিকানা 27/1 নীলমণি মিত্র রোড, কলকাতা 7,02,000। যোগাযোগের নম্বর 9038389422। এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ইমেল অ্যাড্রেস হলো korobipal120@gmail.com। আপনার সন্তানের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে আজই ভর্তি করুন করবী পালের আঁকার ক্লাসে। শিল্পের রঙে রাঙিয়ে তুলুন আপনার সন্তানের ভবিষ্যৎ। ফিরে এলাম বিরতির পর, আর আমার সাথে আজকের বিশিষ্ট অতিথি রয়েছেন এসকে মঈনুদ্দিন আহমেদ। আসুন দাদার কাছে আমরা আরও কিছু বিশেষ তথ্য নিয়ে নিই। আচ্ছা, আপনার যে এনজিওর যে বিষয়টা, এটা কি ছোট থেকেই একটা স্বপ্ন ছিল যে না আমি এরকম একটা ফাউন্ডেশন কোনোদিন করব, বা অবশ্যই স্বপ্ন তো একটা নিশ্চয়ই থাকে, তো সেই ছোটবেলার কথা কিছু শুনবো দাদা। আমি যখন প্রথমে আমার দেখুন, আমার কিছুটা একটুখানি এর মধ্যে টাচ করে যাচ্ছে আমার লাইফ স্টোরি। অবশ্যই। যেটা হচ্ছে আমার বাবা 17 বছর আমার যখন বয়স ছিল তখন আমার বাবা মারা যায়। আমার বাবা একজন স্কুল টিচার ছিল। আমি মনে করি আমার বাবার জন্য আমি গর্বিত, আদর্শবান আমার বাবা পেয়েছিলাম। আমার মা একজন হাউস ওয়াইফ, আমার 4টে দিদি, আমরা 2 ভাই, আমার ভাই ছোট। তা আমার ভাই তখন ক্লাস 8-এ পড়ে, দিদিরা তখন একজন বিয়ে হয়েছে, কলেজে পড়ছে। তারপরেরগুলো আস্তে আস্তে পড়ালে, আমি কিন্তু ছোট তখন, আমার 17 বছর বয়স মাত্র। আমি আমি অন্য লাইনে, মাদ্রাসা লাইনে গিয়ে আমি তখন জাস্ট খালি পড়াশোনা করেছি। তারপরে ফের আমি ব্যাক করে এসে জেনারেল লাইনে আমি শিক্ষা করেছি। তা সেই সময় আমি উপলব্ধি করেছিলাম যে বাবা মারা যে যখন দেখুন একটা জিনিস, যখন বাবা হচ্ছে একটা কি বলবো বট গাছ, অবশ্যই বাবা মানে ছাদ, একমাত্র এই অভাব বাবার অভাব বাবাই পূরণ করতে পারে। যেটা মায়ের অভাব মায়ের তুলনা হয় না। মা হাউস ওয়াইফ হলে সে বাড়ির মধ্যে মায়ের উপরে কেউ হয় না, কিন্তু বাবার দক্ষ যে শ্রম দিয়ে যে প্রত্যেককে তার একটা জামা সে যেটা ছিঁড়ে যায় সেটাকে তালি লাগে নিজে পরে ছেলে মেয়েদেরকে যে কষ্ট করে একটা, যাতে আমার ছেলে মেয়েকে বাইরে বেরোলে, জামা পরে বেরোলে যেন কেউ না বলে খারাপ বলে, যেন ভালো লাগে, এটা বাবার স্বপ্ন হয় প্রত্যেক বাবারই। সেই বাবা চলে যাওয়ার পর আমি একটা উপলব্ধি করেছিলাম, আমার জীবনে একটা ইচ্ছা হচ্ছিল যে এরকম যাদের বাবারা মারা যায় তাদের উপলব্ধি তারাই করতে পারে, যেটা আমি করতে পারছি। সেই সময় আমি একটা মন থেকে ইচ্ছা হয়েছিল, আমি কলকাতা বলুন, এই যে ফুটপাতের ধারে যে সমস্ত রাস্তার ধারে যে তাঁবু খাটিয়ে হেঁটে হেঁটে দেখলে ধর্মতলা থেকে আপনার ওই পার্ক স্ট্রিটের দিকে যেতে বা জীবনদ্বীপের দিকে যেতে দেখবেন সব রাস্তার গায়ে গায়ে বাচ্চাগুলো শুয়ে থাকে, মায়েরা জামা কাপড় ঠিকঠাক থাকে না, খেতে পায় না হয়তো এদিক ওদিক থেকে, আবার কেউ অভাবে চুরিও করে, অভাবে বাচ্চারা যে খেতে পায় না। কিন্তু এগুলো আমি ওইদিকে যাচ্ছি না, ওটা একটা পার্ট আলাদা। তবু বলছি যে এগুলোও কিন্তু লক্ষ্য রাখা উচিত। কলকাতায় আমি এর জন্য মার্জনা করবেন, আমি কলকাতায় এরকম অনেক বড় বড় সম্পদশীল লোক আছে, তাদের দিকে লক্ষ্য করা উচিত আমি মনে করি। আমি একটু আগে বলে গেলাম যে প্রত্যেক এলাকায়, পুরুলিয়ায় যারা স্বেচ্ছাসেবী আছে, যারা সমাজের উপকার করে, তারা যদি পুরুলিয়ার দিকে নজর দেয়, হুগলিতে যারা থাকে সব সংস্থাগুলো যদি হুগলির উপর নজর দেয়, মানে যে যার এলাকায়, কলকাতায় এরকম বড় বড় অনেক সমাজসেবী আছে, রাজনীতিবিদ আছে, তাদের প্রতি একটু সহানুভূতি থাকা উচিত স্পেশালি। এবার আমার জীবনে এটা স্বপ্ন ছিল যে আমি যেটা বললাম যে শিক্ষা আর স্বাস্থ্য, একটা দেশ রাজ্যকে আগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটো জিনিস যদি ঠিক থাকে, সেই দেশ পৃথিবীর থেকে অন্যরকমভাবে মাত্রা দেয়, পৃথিবীর অন্য দেশের থেকে সেই দেশ অন্যরকম মাত্রা দেয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার উপরও আমি এটা, যারা শিক্ষার উপর, আমি বিশাল শিক্ষা যারা করে তাদেরকে আমি ভালোবাসি
এবং পিছনের একটা কথা যেটা এখন অনেক শিক্ষার হার পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে অনেক বেড়েছে, পিছিয়ে পড়া সম্প্রদায়গুলো যেটা তারা শিক্ষার হারটা কম ছিল, নয়া প্রজন্মে কিন্তু অনেক শিক্ষা ব্যবস্থা বেড়েছে। এবং আশা করি দেখুন আজকে অনেক লোক বলে লেখাপড়া শিখে কেউ চাকরি পায়নি কি শিক্ষা, আমি বলছি লেখাপড়া শিখলেই যে চাকরি পেতে হবে এর কোনো মানে নেই। কিন্তু পশ্চিমবাংলায় যেমন শিক্ষা ব্যবস্থা আগাচ্ছে তেমন কর্মসংস্থানের দিক থেকে বলুন, সব কিছুর দিক দিয়ে বলুন, বেকারত্বের হার কিন্তু অনেক কমেছে, এটা ঠিক। আমাদের সারা ভারতবর্ষের থেকে পশ্চিমবাংলায় বেকারত্বের হার কম, এটা আমি বিশ্বাস করি। দেখুন 100 বার একদম ঠিক। এটা আমি এই সমীক্ষা একটা দেখছিলাম যে সব থেকে আমাদের পশ্চিমবাংলার থেকে হরিয়ানায় 30% বেকারত্ব, মানে নিজে চাকরি, আমি সরকারের চাকরি ছেড়ে দিন, সরকারের কথা সরকার দিল কি হলো সেটা সরকারের পলিটিক্যাল ম্যাটার, ওটা আলাদা, তার জন্য অনেক বলার লোক আছে, ধরার লোক আছে, আন্দোলন করার জন্য লোক আছে, তা আমি তো ওই জায়গায়, ওটা তো আমার ডিউটি নয়। আমার ডিউটি যারা সমাজের কাজ করে তাদের ডিউটি কোনো রাজনৈতিক বিরুদ্ধে বলা, কোনো রাজনৈতিককে আক্রমণ করা, এটা কিন্তু তাদের কাম্য নয়। তারা সমাজের কাজ করতে এসছে, তাহলে তারা রাজনীতিক নেতা নেত্রী হওয়া উচিত। অনেক দেখবেন, অনেক আমি এটাও লক্ষ্য করে দেখেছি যারা সমাজের কাজ করে অনেক লোক আছে, তারা আবার দেখবেন কোনো রাজনীতিকের সঙ্গে যুক্ত হয়ে এমনভাবে আক্রমণ করে যেটা কোনো একটা সম্প্রদায় আঘাত পায়, কোনো একটা সমাজ আঘাত পায়। তা আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে তাদেরকে রিকোয়েস্ট যে সোশ্যাল ওয়ার্কের জায়গায় দাঁড়িয়ে ওগুলো যে কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, ওইগুলো না দেখা উচিত। দল মত ধর্ম, আমাদের একটাই উদ্দেশ্য, দল মত ধর্ম নির্বিশেষে মানুষের মনে জায়গা করে নেওয়া, এবং মানুষ নীতি আদর্শ, তার চাল চলন, রাস্তা দিয়ে হাঁটলে একটা সমাজসেবী তো সমাজসেবী, এটাই যেন মানুষ বলে। মানে এটাই আজকের বার্তা আমাদের জন্য, যে দাদার শেষ যে কথাটা বললেন, তাই তো? আরও যদি কিছু বার্তা আমাদের জন্য থাকে বা সমাজের জন্য থাকে, আপনি সংক্ষেপে একটু দিতে পারেন, কারণ আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। আর একটা যেটা আমি সবাইকে বার্তা দেব, যে প্রত্যেক এই যে গ্রীষ্মকাল আসছে, এই গ্রীষ্মকালে ব্লাডের দিকটা, এবং যারা ব্লাড মানে সরকারি আধিকারিক যারা আছে, ব্লাডের ব্যাপারটা, যখন থ্যালাসেমিয়া পেশেন্টগুলো অনেক ব্লাড লাগে, এবং গরমকালে যখন রক্তের ক্রাইসিস চলে, সেই সময় যারা সমাজের কাজ করে তারা ব্লাড ব্যাংকের সঙ্গে বিভিন্ন রকম কোঅপারেশন করা, এবং মানুষ তার জন্যে অনেক নাজেহাল হয়ে পড়ে। বিভিন্ন রকম একটা ব্লাড যখন কারো লাগে না, তখন কিন্তু মানুষের আর কোনো রকম ব্রেনে কাজ করে না, তখন মনে হয় 1000 টাকার রক্তটা যদি আমাকে 50,000 টাকা বলে, আমি কিন্তু চুরি করে এনে, ডাকাতি করে এনে সেই টাকাটা দিয়ে ব্লাডটা নিয়ে যাব, এরকম পরিস্থিতি তৈরি হয়। মানে ওই মোটিভেশন একমাত্র সেই বলতে পারবে, তার ওই রকম পরিস্থিতি তৈরি হলে। কিন্তু বাকি যারা শুনছে হয়তো তারা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। কিন্তু সেই জন্য বলছি যে ব্লাডের দিকটা আমাদের কিন্তু নজর রাখা বিশেষভাবে উচিত, এবং ব্লাড ঘন ঘন ব্লাড ডোনেশন ক্যাম্প করা, যে রক্তগুলো, যেমন ধরুন ও নেগেটিভ, ও পজিটিভ, এই রক্তগুলো খুব বাজার ক্রাইসিস হয়, তো সেইগুলো এলাকায় চিহ্নিতকরণ করে রাখা, যে এই ব্যক্তিটার ও পজিটিভ কি ও নেগেটিভ, আমাদের তখন খুব সহজে সুবিধায় মানুষকে পরিষেবাটা দেওয়া যায়। যদি তার বিকল্পভাবেও সে অল্টারনেটিভ দিয়ে সেই রক্তটা ফিরিয়ে নিল। একদম একদম একদম। তবে দাদা, আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শুনলামও আপনার থেকে। যদিও একটা টকশোয়ের মাধ্যমে তো এত কিছু বলা বা শোনা তো কখনোই সম্ভব নয়, আরও অনেক কিছু শোনা জানা বাকি রয়ে গেল। অবশ্যই আমরা চাইবো আমাদের পরবর্তী অনুষ্ঠানেও আপনাকে যাতে পাই। ম্যাডাম, আমাকে সুযোগ করে দিয়েছেন আপনারা, এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। এবং যারা এই গ্লোব টিভির দর্শক আছে তাদের কাছে আমার কৃতজ্ঞ সালাম, প্রণাম, ভালোবাসা রইল। আপনারা সকলেই সুস্থ থাকুন, এবং আপনারা তার সঙ্গে সঙ্গে স্টুডিও, আপনি আমার দিদিও সুস্থ থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তার কাছে আমি এটাই কামনা করি, এবং আমার জন্য আপনারা এই কামনা করবেন। অবশ্যই অবশ্যই, অনেক শুভকামনা আপনার পরবর্তী, মানে যা যা পদক্ষেপ রয়েছে সব কিছুর জন্য সুষ্ঠুভাবে এবং ভালোভাবে যাতে আপনি করতে পারেন, সেই আশা এবং সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই আপনারা মন দিয়ে অনুষ্ঠানটি দেখবেন, এবং তার জন্যই আজকের অনুষ্ঠান। তবে আজকে আমাদের একদম শেষ সময়,
তাই দাদাকে এখানেই বিদায় জানাতে হবে। আর আপনারাও অবশ্যই আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন গ্লোব টিভির পর্দায় অতিথি দেবো ভবতে। আজকের মতন আমরা এখানেই বিদায় নেব। নমস্কার। নমস্কার। হৃদয়ের গোপন কথা যা কখনো হয়নি বলা, সেই অনুভূতির গল্প এবার সেই রুদ্ধ দুয়ার খুলছে। অতিথি দেব ভাব, এক নতুন দিগন্ত শুধু আপনার জন্য। দেখতে ভুলবেন না গ্লোব টিভিতে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।